সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রাণফুটুল নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মনিরুল ইসলাম। আমার সাথে স্টুডিওতে আছেন দেশের সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য এবং কিছু সংবাদের বিশ্লেষণ শোনাবার জন্য দুজন বিশিষ্ট অতিথি। চলুন পরিচিতি, আমাদের সাথে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক জনাব ইকবাল সোবহান চৌধুরী। স্বাগত আপনাকে। স্বাগত জানাচ্ছি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আপনাকে স্বাগত। অনুষ্ঠানের শুরুতে চলুন আমরা জেনে নেই আমাদের টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন এবং এনটিভিশন নামগুলো। বাংলাদেশে এই প্রথম নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। ভবিষ্যতেও থাকবে এই ধারাবাহিকতা, বললেন প্রধানমন্ত্রী। তরোয়ারটিতে সমাবেশের অনুমতি পেল 18 দল। খালেদা জিয়া কি কর্মসূচি দেন সেদিকে তাকিয়ে জনগণ কৌশলী হওয়ার পরামর্শ। বাংলাদেশে সবার অংশগ্রহণে বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ, বললেন উইলিয়াম হানা। শীঘ্রই দুই দলের সংলাপ ও সমঝোতা হবে আশাবাদ। মেয়াদ শেষ হওয়া 102টি উপজেলা নির্বাচন 19 ফেব্রুয়ারি। সেনাবাহিনী মাঠে থাকবে কিনা সিদ্ধান্ত আইন শৃঙ্খলা বাহিনী বৈঠকে। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা। প্রথম দফায় 19 ফেব্রুয়ারি 102 উপজেলায় ভোট, বাকিগুলো মার্চ থেকে জুনে। গণতান্ত্রিকভাবে ক্ষমতার পালাবদল হয়েছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। কাল সমাবেশের ব্যাপক প্রস্তুতি। রাজনৈতিক দলগুলোকে সংলাপের তাগিদ। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের জিএসপি বহাল থাকছে, জানালেন উইলিয়াম হানা। শিরোনামগুলো শুনলেন। আমরা একটি নির্বাচন পেরিয়ে আরেকটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এর মধ্যে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলে তারপর নির্বাচনে আসি। ডক্টর আসিফ নজরুল, রাজনীতির কাছে থেকে দেখছেন অনেকদিন পরে বিরোধী দলের একটি সমাবেশ হতে যাচ্ছে এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত যখন সমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা এই নিয়ে এক ধরনের উৎকণ্ঠা ছিল। অনুমতি পাওয়ার পরে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি, এই সমাবেশ হবে এবং এর থেকে কি ধরনের কর্মসূচি আসতে পারে এই নিয়েও গণমাধ্যমে নানা রকম আলোচনা হচ্ছে। আপনার কি মনে হয় এর মধ্য দিয়ে আমরা একটি স্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি কিনা? এটা ডিপেন্ড করে আপনি স্বস্তি বলতে কি বোঝান। হ্যাঁ, স্বস্তি বলতে যদি আপনি বুঝান যে একটা খুবই অদ্ভুত ইলেকশনের মধ্যে দিয়ে ইলেক্টেড গভর্নমেন্ট খুবই কোয়েশ্চেনেবল লেজিটিমেসি নিয়ে তা দেশ চালাবে, ওটার বিপক্ষে কেউ ওইভাবে দাঁড়াবে না, এটা যদি আপনার কাছে স্বস্তি হয় তাহলে স্বস্তি। আবার আরেকটা স্বস্তি হতে পারে যে আমরা যদি খুবই গঠনমূলকভাবেই বিরোধী দলকে দেখে একটা গণ আন্দোলন করতে বা সরকারের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে যে ইলেকশন তো অ্যাকসেপ্টেড হয় নাই, যাদের কাছে অ্যাকসেপ্টেড হয় নাই তারা চাচ্ছে একটা কনস্ট্রাকটিভ ডায়ালগের মাধ্যমে একটা অংশগ্রহণমূলক ইলেকশন। এবং এই সভাটা আপনি যেটা বললেন যে সরকার যে অনুমতি দিয়েছে, অনুমতি দেওয়ার ক্ষেত্রে দেখেন কিছুদিন আগে বিএনপি কিন্তু সুস্পষ্টভাবে বলেছে অন্তত 6 মাস তারা সহিংসতা করবে না। এবং অনুমতি দিতে এত টাইম লাগে কেন? অনুমতিটা দিতে এত টাইম লাগে, ওটার পিছনে একটা কৌশল আছে, যেটা আপনার বিএনপিও ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের বিরুদ্ধে করতো। শেষ মুহূর্তে যখন অনুমতি দেওয়া হয় তখন পর্যাপ্ত সাংগঠনিক প্রস্তুতি নেওয়া যায় না। এবং একই সাথে সাথে বিএনপিতে যারা নেতা কর্মী আছে তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, আমি ব্যক্তিগতভাবে চিনি আমি পুরনো ঢাকার ছেলে, সেখানে একটা ছেলেকে আজকে একজন তাদের বাসার কাছাকাছি থাকে এরকম একজন লোক আমাদের বাসায় একটা সাহায্যের জন্য এসেছিল, বলে ওই ছেলের বিরুদ্ধে প্রায় 10-12টা মামলা, বাসায় পাড়ায় ঢুকতে পারে না। এখন এই যে মামলা, গণহারে মামলা, এই গণহারে মামলার কারণে এখানে প্রস্তুতিটা ব্যাহত হবে, দেরি করে অনুমতি দেওয়ার কারণে প্রস্তুতি ব্যাহত হবে। এবং তারপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিএনপির যে চেয়ারপারসন আছেন উনি যেই অভিজ্ঞ লিডারদেরকে নিয়ে পরামর্শ করে থাকেন তাদের একটা বিরাট অংশ এখনো জেলে আছে। সেই অর্থে বিএনপি কতটা ঘুরে দাঁড়াতে পারে এটা একটা বিরাট ব্যাপার রয়েছে। তবে সবাই বিএনপির কাছে যেটা আশা করে আমি মনে করি খুব ম্যাচিওর কর্মসূচি। আপনি সরকারকে যে যদি টাইম দিতে চান যে ঠিক আছে আপনি 6 মাসের মধ্যে একটা রোডম্যাপে আসেন বা বিএনপির পক্ষ থেকে কনস্ট্রাকটিভ প্রপোজাল থাকুক, এবং আমি মনে করি বিএনপির এই ইয়েটা সরকারের কাছে থাকুক যে আপনি আমাকে শান্তিপূর্ণভাবে কত লোক জড়ো করতে পারে এই কর্মসূচি পালন করতে দেন, এটা দেন। অ্যাজ লং এজ আপনি আমাকে এটা দিবেন, আমি কোনো সহিংসতার দিকে যাব না। এই ধরনের একটা সরকারের প্রতি তাদের উদাত্ত আহ্বান থাকা উচিত। এবং কনস্ট্রাকটিভ কর্মসূচি বলতে আমি বুঝি এই ট্র্যাডিশনাল পলিটিক্স থেকে বেরোয় আসতে হবে। আজকে ধরেন বিএনপির প্রতি সবাই বলছে যে আপনি জামাতকে ছাড়েন,
বিএনপিকে এক্সপ্লেইন করতে হবে সে জামাতকে কতটা ধরে রেখেছে বা কি করলে ছাড়বে। যেমন অনেক সময় আপনার বিএনপির পক্ষে যারা অ্যানালাইজ করেন তারা দুইটা কথা বলেন। একটা হচ্ছে যে আমি নিজেও বলেছি এটা, আপনি জামাত এত খারাপ জিনিস, এত সন্ত্রাস করছে টরছে, গভর্নমেন্ট জামাতকে নিষিদ্ধ করলেই পারে, নিষিদ্ধ করলে বিএনপি তো বাধ্য হবে ছাড়তে। আপনি ধরেন আমাকে বলতেছেন যে এরকম, সরি আপনি ইকবাল ভাইকে বলতেছেন যে আপনি আসিফ নজরুলের সাথে ফ্রেন্ডশিপ রাখেন না, উনি খুবই খারাপ। এখন ধরেন আপনার স্কোপ আছে আমাকে প্রোগ্রামে না আনার, আপনি তো আনবেন না, আপনি আনার পর ইকবাল ভাইকে বললেন আপনি ওনার সাথে ভদ্রভাবে কথা বলবেন না, এটা তো হয় না। আপনি আমার বাদ দিয়ে দেন, এটা তো সরকার করতে পারে, এটা সরকার করছে না কেন? বিএনপির পক্ষ থেকে এই কোশ্চেনটা করা উচিত আওয়ামী লীগকে। সেকেন্ড জিনিস হচ্ছে যে ছাড়বে না, যে ধরেন আমাদের একটা খুব পেইনফুল এক্সপেরিয়েন্স আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে প্রথম গোলাম আজমকে গ্রেফতার করেছিল বিএনপি, আপনার মনে আছে 71-এর ঘাতক দ্বারা নির্মূল বিরোধী আন্দোলনের সময়। এই গ্রেফতার করার বছর দুয়েকের মাথায় দেখা গেছে জামাতের সাথে আওয়ামী লীগ আন্দোলন করেছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন। বিএনপির মতো একদম মিলেমিশে করে নাই, বা যুগপৎ কর্মসূচি ছিল, একই সাথে মিটিং করতে টরতো। এখন এই স্ট্রেংথ নিয়ে বলতে হবে, জিনিসটা ক্লিয়ার করতে হবে যে আমি অবস্থানটা থেকে আমি থাকবো না, এটা বাংলাদেশে স্থায়িত্ব দেওয়া, পরবর্তীতে বিষয়গুলো পরিষ্কার সেটা আছে। আমি তো সবসময় বলি বাংলাদেশে জামাতের রাজনীতি বা এই ধরনের রাজনীতির সাথে যতটুকু সক্ষতা বিএনপির, ততটুকু সক্ষতা কখনোই আওয়ামী লীগের ছিল না। এটা একদম অনেস্টলি আমাদের বলতে হবে। কিন্তু আওয়ামী লীগও ইউজ করেছে, যে কারণে ওই ফিয়ার ফ্যাক্টরটা থাকতে পারে। তার বাইরে যে জিনিসটা বিএনপিকে বলতে হবে যে আজকে ধরেন আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির একটা রিয়াক্টিভ দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ থেকে বলছে আপনি জামাতের সঙ্গ ছাড়েন, আমি তো মনে করি বিএনপির বলা উচিত জামাতের সঙ্গ কেন, জামাতের সঙ্গ না, আসেন আমরা দুর্নীতির সঙ্গ ছাড়ি, সন্ত্রাসের সঙ্গ ছাড়ি, ক্রসফায়ার গুমের সঙ্গ ছাড়ি, দলীয়করণের সঙ্গ ছাড়ি, মিথ্যা মামলার সঙ্গ ছাড়ি। আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, সুশাসনের চ্যালেঞ্জ ছুড়ে দেন আওয়ামী লীগের প্রতি, ইতিবাচক রাজনীতি, এবং আপনি নিজে জনগণের কাছে প্রতিজ্ঞা করেন। কারণ অতীতে যখন বিএনপি ছিল, বিএনপিকে আমরা কম অনাচার করতে দেখি নাই, বিএনপিকে আমরা আওয়ামী লীগের প্রতি কম অত্যাচার করতে দেখি নাই। বেগম জিয়া বলছেন আমরা প্রতিশোধের রাজনীতি করবো না, প্রতিশোধের রাজনীতি করবেন না। যদি না করে থাকেন তাহলে আপনি কর্মসূচি দেন যে আমি ভবিষ্যতে র্যাবকে ডিসমেন্টল করে দিব, বা র্যাবকে আমি এইভাবে একটা জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করব। আজকে যে তথ্য প্রযুক্তি আইনের সুযোগ দিয়ে আওয়ামী লীগ একের পর এক পত্রিকা বন্ধ করে দিচ্ছে, এই আইনটা বিএনপি করেছিল। বিএনপি বলুক আমি তথ্য প্রযুক্তি আইন বাতিল করে দেবো, আমার ভুল হয়েছে। আপনি আওয়ামী লীগের কাছে যে ডিমান্ড করেন সেটা আপনি জনগণের কাছে প্রতিশ্রুতি দেন যে আমি এটা করবো। এই ধরনের একটা পজিটিভ পলিটিক্স আসলে আমার মনে হয় অন্তত আমার ব্যক্তিগত চাওয়া থাকবে। ধন্যবাদ ইকবাল ভাই। যেটি ডক্টর আসিফ নজরুল বললেন যে দেরিতে অনুমতি দেওয়ার একটি বড় কারণ সাংগঠনিকভাবে যাতে কর্মসূচি সফল করতে না দেওয়া হয়, এটি একটি বিষয়। হ্যাঁ, মানে এটি একটি কারণ। ইতিমধ্যে জনাব আসাদুজ্জামান রিপনও এমন কথাই বলেছেন বিএনপির পক্ষ থেকে, এবং একই সাথে বলবার যে এর মধ্য দিয়ে কি আমরা আশা করব যে বিএনপি সহ বিরোধী দলকে তাদের অনেকদিন ধরে সমাবেশের উপর এক ধরনের নিষেধাজ্ঞা বা বিধি নিষেধ ছিল, কিন্তু এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে বিরোধী দল সকল দলকে একটি সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের দাবি অনুযায়ী আন্দোলন করবার পথ সুগম করা হবে, এবং কি ধরনের কর্মসূচি সরকারি দল হিসেবে বা সরকার একজন মুখপাত্র হিসেবে আপনারা প্রত্যাশা করেন? দেখুন, সরকারের প্রবলেমটি হলো শাঁখের করাতের মতো, এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলেও কাটবে। অনুমতি না দিলে বলা হবে যে অনুমতি দিল না, অগণতান্ত্রিক স্বৈরাচারী। আর যদি অনুমতি দিল তাহলে বলা হলো যে এত দেরি কেন। এখন প্রশ্ন হলো সরকারের তো কতগুলো অনুমতি, যে কোনো অনুমতি দেওয়ার প্রশ্নে কতগুলো যাকে তাদেরকে অনেক কিছু নিয়ম, তারপরে কতটুকু এটা শান্তিপূর্ণভাবে হবে এগুলো দেখার বিষয় আছে, আইন শৃঙ্খলার বিষয়টি আছে। সরকার কিন্তু এতদিন কি ছিল, সরকার বলা হচ্ছিল যে সরকার দেবে না বা সরকার দিচ্ছে না, এবং এটা সরকার বিরোধী দলকে তাদের ভূমিকা পালন করতে দিচ্ছে না। এখন সরকার তো দিল পারমিশন, এবং এই পারমিশনটাকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে এমন ভাবে দিল যেন সাংগঠনিক ভাবে। প্রশ্ন হলো যে নেতা কর্মীরা তারা কিন্তু প্রস্তুতি তো তাদেরটা আছে, কারণ তারা তো তাদের প্রস্তুতি তারা রাখবেন। অর্থাৎ আমি শেষ মুহূর্তে হোক পর মুহূর্তে হোক যে কোনো সময় আমি আমার দলের যে সভা আমি সেটি করব। তাই এই কখন দিল
এটার উপরে আমি মনে করি না যে এটা কোনো সরকারের কৌশল, যে সরকার, তাহলে তো সরকারের কৌশল আরো হতে পারতো যে আজকে দিল না, একেবারে কালকে সকালবেলা দিল। যদি সরকারের কৌশল যদি ওটাই হতো যে সাংগঠনিক ভাবে অর্গানাইজ করতে দেবে না, তাহলে সরকার আজকে দিল কেন? সরকার তো কালকেও দিতে পারতো, বা রাতের বেলা দিতে পারতো, মানে ডাকাই নিয়ে রাতের বেলা দিতে পারতো। তাই আমি মনে করি এই অবান্তর আমাদের যে কোনো জিনিস নেতিবাচক ভাবে দেখার প্রবণতা আমার মনে হয় কোনো ইতিবাচক কোনো বিষয় হতে পারে না। দ্বিতীয় যেটি হলো যে বিএনপি আজকে যে কর্মসূচি কি দেবেন সেটা তাদের ব্যাপার, সেটি অবশ্যই তারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে সন্ত্রাসী বা সহিংসতামূলক কোনো কর্মকাণ্ড জনগণ কিন্তু কখনো মেনে নেয়নি এবং সেগুলো কোনোদিনই ফলপ্রসূ হয়নি। এটা কিন্তু বিএনপি নিশ্চয়ই উপলব্ধি করছে, এবং উপলব্ধি যদি করে তাহলে নিশ্চয়ই তারা এই ধরনের কর্মকাণ্ড থেকে এসে তারা কিছু সুস্থ বিরোধী দলের যে রাজনীতি, সে রাজনীতি তারা করবে। বিরোধী দলের রাজনীতি কিন্তু মানুষ পুড়িয়ে মারা না। বিরোধী দলের রাজনীতি মানে হলো যে ট্রেনের লাইন উপড়ে ফেলা নয়। বিরোধী দলের রাজনীতি জনগণকে সম্পৃক্ত করে সরকারের যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সরকারের দুর্নীতি বলেন, সরকারের অপশাসন বলেন, সরকারের মানবাধিকার লঙ্ঘন বলেন, সরকারের ব্যর্থতা বলেন, সেগুলি তুলে ধরার দায়িত্ব হলো বিরোধী দলের, এবং জনগণকে এই সরকারের এই যদি কোনো অপকর্ম থাকে সেগুলো সম্পর্কে জনগণকে মোবিলাইজ করা, অর্থাৎ সরকার জনগণকে সচেতন করে সংঘবদ্ধ করে সরকার বিরোধী একটি গণ আন্দোলন বলেন বা সরকার বিরোধী আন্দোলন বলেন, সেটিকে নিয়ে যাওয়া। আপনি দেখেছেন যে বিরোধী দল কিন্তু অনেক আন্দোলনের কর্মসূচি দিয়েছে, কয়েক মাস ধরে অবরোধ, হরতাল ইত্যাদি ইত্যাদি সহিংসতা। এই প্রেক্ষিতে দেখুন যে একটা ভীতির সৃষ্টি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু জনগণ কিন্তু সম্পৃক্ত হতে পারেনি। এটা এমন নয় যে তাদের দাবির সাথে জনগণের মানে বিরোধিতা ছিল, কিন্তু তাদের যে কর্মকাণ্ড যেটি ছিল সেটির সাথে কিন্তু জনগণ একাত্ম হতে পারেনি। কারণ আপনি সরকারের বিরুদ্ধে বলবেন, এটি গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রে আপনাকে এই অধিকার দিতে হবে, কিন্তু আপনি আমার গাড়ি জ্বালিয়ে দেবেন, আমাকে অগ্নিদগ্ধ করবেন, দেশের সম্পদ নষ্ট করবেন, সেটা কিন্তু কোনো গণতান্ত্রিক অধিকার নয়। তাই আমি মনে করি যে আজকে এই বিরোধী দল যে নির্বাচন করেননি, অনেকে আজকে বলছেন যে বিরোধী দল নির্বাচন না করার কারণের জন্য এই নির্বাচনটি ইতিবাচক হয়নি বা গ্রহণযোগ্য হয়নি। আসিফ নজরুল সাহেব বললেন যে লেজিটিমেসি অর্থাৎ বৈধতারও প্রশ্ন তোলা হয়েছে। আমি যদি একটু জিজ্ঞাসা করতে চাই যে লেজিটিমেসির ইয়েটা কি, স্ট্যান্ডার্ডটা কি? বিশ্ব জুড়ে লেজিটিমেসি বলতে এমন কোনো নেই যে, যেমন ফ্রান্সে আছে, ইভেন আমরা সেদিন ইয়েতে দেখলাম, মালদ্বীপসে দেখলাম, সেখানে একটা সংবিধানে আছে এত % ভোট যদি না পায় কোনো প্রার্থী, তাহলে আবার ভোট হতে হবে। আমাদের সংবিধানে তো তেমন কোনো নেই যে এত % ভোট না পেলে পরে এই আবার নতুন করে নির্বাচন হতে হবে। লেজিটিমেসি এটি নেই যে কোনো দল যদি অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচন লেজিটিমেট হবে না, এমন কোনো বিধান, আইনি বিধান কিন্তু নেই। আপনি এটা বলতে পারেন যে সকলের অংশগ্রহণ হলে পরে এটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারত, প্রতিযোগিতামূলক হতে পারত, জনগণ তাদের ভোটাধিকারটা মানে অনেক বেশি তাদের চুজ করার একটা সুযোগ থাকতো, এবং সেটা সকলের কাছে ভালো হতো। কিন্তু আপনি ধরুন আপনি আপনার ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করলো না, এখন আমার ছেলে করলো, আসিফ নজরুল সাহেবের ছেলে করলো, তাহলে সেই পরীক্ষার রেজাল্ট কি বোর্ড ডিক্লেয়ার করবে না? ঢাকা ইউনিভার্সিটি কি সেই পরীক্ষা সংগঠিত করবে না? তাই আমি মনে করি যে কাদের পরামর্শে বিএনপি এই অংশগ্রহণ করেননি সেটা তাদের নিজস্ব কৌশল হতে পারে বা তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। এখন শুনছি যে এই যে সামনে উপজেলা নির্বাচন হবে, সেখানে শুনছি যে বিএনপি
এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারেন বলে একটা আমরা মিডিয়াতে দেখছি যে বিএনপির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে। আমার তাহলে প্রশ্ন যে এতদিন কিন্তু নির্বাচন কমিশনকে আমরা বলেছি নির্বাচন কমিশন পদত্যাগ করতে হবে, এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচন করব না, আমরা একটু জাতীয় নির্বাচন বর্জন করলাম। তাহলে আজকে যে উপজেলা নির্বাচনে এই যদি ইতিবাচক ভূমিকাটা যদি জাতীয় নির্বাচনে যদি আমরা গ্রহণ করতে পারতাম সবাই, তাহলে কিন্তু এই নির্বাচন নিয়ে আজকে এই প্রশ্নটা আসতো না, গণতন্ত্র এইভাবে ব্যাহত হতো না, এবং সবাই মিলে এই নির্বাচনে এমন তো হতে পারতো এই নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারতো, এমনও তো হতে পারতো। তাই তাই আমি মনে করি যে আজকে বিএনপি আবার বলা হচ্ছে যে 6 মাস বিএনপি সরকারকে সুযোগ দিবে। সরকারকে সুযোগ দেওয়ার অধিকার কিন্তু বিএনপির না, সরকারকে সুযোগ দেওয়ার অধিকার হলো জনগণের। যদি সরকার যদি 6 মাস কেন 6 দিনের মধ্যেও যদি সরকার যদি জনগণের ভালো কাজ কিছু না করতে পারেন, তাহলে জনগণ মানবেন না। 6 মাস কেন 6 বছরেও জনগণ মানতে পারে, আবার নাও মানতে পারে। তাই কোন দল কাকে মানে করুণা করবে আওয়ামী লীগকে বা ক্ষমতাসীন দলকে, আমি মনে করি সেটা নয়। বিরোধী দল হিসাবে তাদের দায়িত্ব হলো শান্তিপূর্ণভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা করবেন, এবং সরকারের দায়িত্ব হলো যে কোনো শান্তিপূর্ণ যদি কর্মসূচি থাকে, রাজনৈতিক কর্মসূচি থাকে, সেগুলোকে পালন করার অধিকার তাদেরকে দিতে হবে। আর যদি শান্তিপূর্ণ বা না হয়ে নাশকতামূলক হয়, তাহলে কিন্তু সরকারের দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। এবং জামাতের যে কথাটি আসছে, আমি এই প্রসঙ্গে আবার আসবো। আমি একটু উপজেলা প্রসঙ্গে যেহেতু আনলেন, আমি একটু আসিফ ভাই আপনার কাছ থেকে জানবো, যেহেতু ইতিমধ্যে অনেকগুলো উপজেলা 102টি উপজেলা নির্বাচন হবে 19 ফেব্রুয়ারি, ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। আপনার কি মনে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা বিএনপির অফিসিয়াল অবস্থানটা জানি না, কিন্তু যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা ইতিমধ্যে সারা দেশব্যাপী অনেকদিন পরে এই যে আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাকে আমরা প্রথমবারের মতো প্রকাশ্যে আবার তৎপর দেখলাম। আপনার কি মনে হয় যে উপজেলা নির্বাচনকে ঘিরে আবার উপজেলা নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ করে তো নতুন অবস্থান না? বিএনপি তো এর আগে যে স্থানীয় পরিষদে যে ইলেকশনগুলো ছিল সবগুলোতে অংশ নিয়েছে, এটা নতুন কিছু না। দেখেন, ইকবাল ভাই একটা গুরুতর প্রশ্ন করেছে, লেজিটিমেসির প্রশ্ন। আমি এই প্রশ্নটা একটু উত্তর দিতে চাই। একটা হচ্ছে কি, দেখেন, আমরা 1988 এবং 1996 এর যে ইলেকশন, সেটাকে আমরা কি লেজিটিমেট ইলেকশনের মর্যাদা দিয়েছি? ইকবাল ভাইও দেয় নাই। আমার যদি সময় থাকে আমি ইকবাল ভাইকে 1996 ইলেকশন সম্পর্কে উনি কি কি বলেছিলেন সেটা আমি ওনাকে দেখাতে পারবো। ইকবাল ভাই নিশ্চয়ই মনে আছে, উনি সৎ মানুষ, ওনার মনে আছে। এটা প্রহসনের নির্বাচন বলতাম আমরা, বিকজ এটা একটা মাত্র দল অংশগ্রহণ করেছে। 88 এর ইলেকশনেও প্রধান দলগুলো, বিরোধী দলগুলো অংশগ্রহণ করেনি, প্রধান দল অংশগ্রহণ করেনি। আমরা প্রহসনের নির্বাচন বলেছি। 88 আর 96 যদি প্রহসন হয়, এই ইলেকশন তার চেয়ে 10 গুণ প্রহসনমূলক, এটা আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। 96 এর ইলেকশন প্রহসনমূলক, এটা সবচেয়ে বাজে ইলেকশন একটা স্ট্যান্ডার্ড ছিল, এটা বিএনপি আমাদের করেছিল। 96 এ 49 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল, এটা আমরা অনেক হাসাহাসি করেছি, বহু লোক লেখালেখি করেছে, একটা হাস্যকর নির্বাচন হয় না। প্রকৃত নির্বাচনে একটা আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশন হয় না। আপনি কেয়ারটেকার আমলে আসার পর থেকে 90 পর থেকে যতগুলো ইলেকশন হয়েছে, এই নির্বাচন বাদে আর 1996 নির্বাচন বাদে একটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় নাই, সব আসন কন্টেস্টেড হয়। যখন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়, আমরা 48 আসনে হাসাহাসি করি, 151-53 জন নিয়ে তো আমাদেরকে 3 গুণ ধরে অন্তত হাসা উচিত। এই কারণে এটা লেজিটিমেট না। আরো আপনাকে বলি, যে ইলেকশনটা আপনি একটা জাতীয় পার্টির অংশগ্রহণটা আপনি যেভাবে এনফোর্স করেছেন, যেভাবে বাধ্য করেছেন, যেভাবে বারবার এরশাদ বলছে তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে, একজন নির্বাচনে অংশগ্রহণ করবে না দেখে জোর করে ধরে নিয়ে গেছেন, এই ধরনের ম্যানিপুলেশন থাকলে ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার যেদিন বলেন 2 দলের মধ্যে আলোচনা হচ্ছে, কাজে আমরা অপেক্ষা করবো, ইলেকশন শিডিউল পরে ঘোষণা করব, ঠিক পরের দিন উনি ঘোষণা করলেন যা 7 দিন সময় দিয়ে, এর মধ্যে নমিনেশন পাওয়ার সাবমিট করতে হবে। এই যে এই পুরা ম্যানিপুলেশন, এই ইঞ্জিনিয়ারিং তার কারণে এটা লেজিটিমেট না। আরো দলের পক্ষ থেকে যেটি বলা হয় যে যেহেতু বিএনপি যাবে শেষ পর্যন্ত আশায় ছিল, না হলে আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিক কমিশনার 12 ঘন্টার মধ্যে উনি ওনার বক্তব্য চেঞ্জ করলো কেন এটা বলেন? 12 ঘন্টার মধ্যে উনি যখন বললো 2 দলের মধ্যে আলোচনা হচ্ছে, সংলাপ হচ্ছে, আমরা ইলেকশন শিডিউল দেরি করে ঘোষণা করতে পারি, উনি 12 ঘন্টার মধ্যে কেন ইলেকশন শিডিউল ঘোষণা করলো, এবং তাও 7 দিন সময় দিয়ে, যাতে বিএনপি আসার চিন্তাও না করতে পারে? এই সন্দেহ করার কারণ আছে।
আওয়ামী লীগের ট্র্যাপে পা দিয়েছে, অবশ্যই পা দিয়েছে। সবচেয়ে বড় যেই কারণে লেজিটিমেট না এই ইলেকশন প্রসেস, যদি আপনি চুলচের আইনগতভাবে দেখেন, আপনি সমস্ত আইনগত পদ্ধতি দেখেন। এরশাদ বলেছে, এরশাদ দলের প্রধান, এরশাদকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয় নাই। এরশাদ বলেছে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি না, লাঙ্গল প্রতীক দিবেন না। এই চিঠি ডিসঅনার করা হয়েছে। একই দিন আওয়ামী লীগ সভানেত্রীর চিঠি রাশেদ খান মেনন এবং ইনুকে আপনি নৌকা প্রতীক দেন, সেটা অনার করা হয়েছে। কেন? চিফ ইলেকশন কমিশনের উত্তর দিয়েছেন, ওনার কোনো উত্তর আছে? জাতীয় পার্টির অংশগ্রহণ পুরাটাই হচ্ছে অবৈধ। জাতীয় পার্টির অংশগ্রহণ অবৈধ দেখে এই ইলেকশনের লেজিটিমেসি আরো কোয়েশ্চেনেবল। দেখেন, আমি একটা কথা বলি, যদি আমরা 1996 ইলেকশনকে ইললেজিটিমেট বলি, লেজিটিমেসি কোয়েশ্চেন তুলি, লেজিটিমেসি কোয়েশ্চেন তোলার অবৈধ এক অন্য জিনিস। এটা ধরেন আপনি পুরাপুরি আক্ষরিকভাবে অবৈধ বলতে পারেন না, বাট কোয়েশ্চেনেবল লেজিটিমেসি, আমি কোনোদিন অবৈধ বলি না, কোয়েশ্চেনেবল লেজিটিমেসি, ভেরি মাচ কোয়েশ্চেনেবল লেজিটিমেসি। আপনি যদি এই ইলেকশনকে গণতন্ত্র আর নির্বাচনের মডেল ধরেন, আসেন আমরা একটা রিভার্স সিচুয়েশনে যাই। আল্লাহ না করুক, ধরেন 2020 সনে বিএনপি ক্ষমতা আসলো, এক্স্যাক্টলি একই পদ্ধতিতে তারা ইলেকশন করার চেষ্টা করলো। আওয়ামী লীগকে বাইরে রাখার, অন্য দলগুলোকে পিটিয়ে পাঠিয়ে ইলেকশন অংশগ্রহণ করা, অন্য দলগুলোকে ইলেকশন অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া, এবং দেখা গেল বিএনপির ওই নির্বাচনে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হয়ে গেছে এবং বাকি জায়গায় ইলেকশনের নামে কিছুই হয়নি। সেটা কি আপনি রাজি আছেন? কিন্তু আওয়ামী লীগের ইতিহাস 79 নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছে, তারা সাধারণত নির্বাচন থেকে দূরে থাকে না। হ্যাঁ, ফলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ হয়তো সেই সুযোগ এইটাই তো দূরে ছিল। আমি যেহেতু বিএনপি সহ একটি সমঝোতার মতো করে এইটাই 96 দূরে ছিল। আপনি বললেন তো দুইটা ইলেকশনে দূরে ছিল, এইটাই তো দূরে ছিল, 96 দূরে ছিল। এখন যখন আওয়ামী লীগ দূরে থাকে ইলেকশন থেকে, তখন আওয়ামী লীগ লেজিটিমেসি নিয়ে কোয়েশ্চেন তুলে, বিএনপি দূরে থাকলে বিএনপি লেজিটিমেসি কোয়েশ্চেন তুলে। নাগরিক সমাজের অংশ হিসাবে আমাদের বলা উচিত, এরশাদ একটা কোয়েশ্চেনেবল লেজিটিমেসি ইলেকশন করেছে 88-তে, বিএনপি একটা কোয়েশ্চেনেবল লেজিটিমেসি ইলেকশন করেছে 1996-তে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, বর্তমান সরকার একটা কোয়েশ্চেনেবল লেজিটিমেসি ইলেকশন করেছে 2013 সনে এবং 2014 সনে। এই ইলেকশনগুলো যদি আমরা আদর্শ ইলেকশন এবং লেজিটিমেট ইলেকশন, গণতান্ত্রিক ইলেকশন হিসেবে মেনে নেই, তাহলে বাংলাদেশের উচিত গণতন্ত্র সম্পর্কে একটা নতুন অধ্যায় রচনা করা, সারা পৃথিবীর কাছে যেটা একটা অভিনব মডেল হবে। যে দায় সকল রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আবার বলতে চাই, লেজিটিমেট জিনিস বৈধ এবং অবৈধ, অবৈধ এবং বৈধ দুটোর মধ্যে কিন্তু রাত দিন একটা ফারাক আছে। যেটা আইনগতভাবে বৈধ নয় সেটাকে অবৈধ, আর যেটাকে আপনি আইনগতভাবে অবৈধ বলতে পারবেন না সেটাকে আপনি অবৈধ বলার কোনো অধিকার নেই। আমি আবার প্রশ্ন করতে চাই, আসিফ নজরুল তো কোন সংবিধান নয়, শুধু কোন আইনের বলে আপনি বলবেন যে কোনো পার্টি যদি অংশগ্রহণ না করে তাহলে সেই সেরকম আইন নেই? আপনি বলতে পারেন এটি গ্রহণযোগ্য হয়নি। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে যদি বিরোধী দল আসতো, মানে অর্থাৎ প্রধান বিরোধী দল যদি আসতো, তাহলে একটি ইতিবাচক একটি নির্বাচন হতে পারত, এবং সকলের প্রত্যাশা ছিল যে প্রধান বিরোধী দল আসবেন, এবং সেই জন্য প্রধান বিরোধী দলকে প্রধানমন্ত্রী কিন্তু সংলাপের ডাক দিয়েছেন, মন্ত্রী পরিষদে এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদও দেওয়ার চেষ্টা করেছেন। তারানকো সাহেব যখন এসেছিলেন তখন আলোচনা হচ্ছিল। এখন প্রশ্ন হলো, আমি নির্বাচনে গেলাম না, আমি আবার করতে চাই, আমার ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করলো না, আপনাদের ছেলেরা অংশগ্রহণ করলো, ইউনিভার্সিটি রেজাল্ট ঘোষণা করলো, এখন আমি বললাম যেহেতু আমার ছেলে অংশগ্রহণ করেনি এই পরীক্ষা নেওয়াটি বৈধ হয়নি, এই পরীক্ষা নেওয়াটি প্রহসনমূলক হয়েছে, এটা কিন্তু এক নয়। আমি আবার বলতে চাই, আপনার কোথায় বাধা ছিল? বিএনপি তো এই কথা বলতে পারতো, যে কথাগুলো বিএনপি বলতেছে যে সরকার খুব খারাপ কাজ করেছে, সরকার স্বৈরাচারী, সরকার অমুক সমুক ইত্যাদি ইত্যাদি, এবং আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করলাম কারণ সরকার চাইলেই আমি নির্বাচনে অংশগ্রহণ করবো আর সরকার না চাইলে আমি নির্বাচন বর্জন করব, এমনটা তো আমার কৌশল হতে পারে না। আমার কৌশল বললেন যে সরকারি দলের ট্র্যাপে পা দিয়েছে, না ট্র্যাপে পা দিলে তাহলে আবার সরকারকে কেন আপনি ব্লেম করবেন? আজকে যারা বলতেছে যে এই বিরোধী দল অংশগ্রহণ না করে, আমি আমাদের অনেককেই বলতে শুনি বিরোধী দল অংশগ্রহণ না করাতে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, বৈধ হয়নি, হয়নি। আমার তাহলে প্রশ্ন, তাদেরকে কেন পরামর্শ দিলেন না আপনারা ইলেকশনে যান? কারণ তাদের তো ছিল,
5টি সিটি কর্পোরেশন নির্বাচনের পরে সবাই বলেছে এই সরকারের ক্ষমতাসীন সরকারের একেবারে তলানিতে গ্রহণযোগ্যতা নেই। এমনকি জরিপ যেগুলো হয়েছে সেই জরিপগুলোতে সবগুলোতে বলা হয়েছে যে এখন ইলেকশন হলে পরে বিএনপি ক্ষমতায় যাবে বা বিএনপি জয়লাভ করবে। তাহলে আমার প্রশ্ন হলো যে এই পজিশন থাকার মধ্যে আপনি কেন অংশগ্রহণ করলেন না? আর দ্বিতীয় প্রশ্ন যেটি হলো যে এই নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে যেটি হয়েছে, আপনি একদিকে সহিংসতা করেছেন, দেশের ক্ষয়ক্ষতি হয়েছে। 2, গণতন্ত্রের আপনি ক্ষতি করেছেন। আপনি কিন্তু একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আপনার নিজেরা কিন্তু একটি গণতান্ত্রিক একটি ভূমিকা আছে, সেই ভূমিকাটি আপনি পালন করতেন। আমি আবার বলতে চাই, যদি এই নির্বাচনে তারা যদি সরকারকে চ্যালেঞ্জ দিয়েই যদি নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে জনগণ কি হতো সেটা তো মানে একমাত্র ভবিষ্যৎ বলতে পারে। কিন্তু অন্তত এই কথাটা তো বলা যেত, যারাই জিতুক যারাই হারুক, অন্তত এই কথাটা বলা যেত যে এই নির্বাচনটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আপনি কেন অংশগ্রহণ করলেন না? আর সেই অংশগ্রহণ না করার দায়িত্বটা আপনি দিয়ে দিচ্ছেন সরকারি দলের উপর। সরকার, এখন প্রশ্নটা হলো, যদি সরকার যদি কৌশল করেও থাকে, তাহলে রাজনীতিতে কৌশল করার মধ্যে তো কোনো অন্যায় কিছু নেই। আমি তো যদি বিরোধী দল যদি আসতো, আমার পক্ষে কি সরকারের পক্ষে কি কোনো সুযোগ ছিল বা ইলেকশন কমিশনের কোনো সুযোগ ছিল যে তাদের নমিনেশন পেপারগুলো সব বাতিল করে দিলাম? আসিফ বলল যে 7 দিনের সময়। তারানকো সাহেব যখন আসলেন তখন তিনি প্রথমে এসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন এবং তিনি সেখানে বলেছিলেন যে এই যে শিডিউল হয়েছে সেই শিডিউলটি মানে পরিবর্তন করার বা বৃদ্ধি করার কোনো সুযোগ আছে কিনা। প্রধানমন্ত্রী তিনি বলেছেন কিন্তু এটা নির্বাচন কমিশন করবে এবং নির্বাচন কমিশন ফ্রি। নির্বাচন কমিশনের কাছে তিনি গেলেন, প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করলেন যে এটা পরিবর্তন করা বা বৃদ্ধি করার সুযোগ আছে কিনা। তিনি তখন বললেন যে যদি প্রধান দুটি দল যদি একমত সমঝোতা হয় তাহলে এটা কোনো প্রবলেমই না। তো আপনি কেন সমঝোতা হলো না? কি কারণের জন্য আপনি অংশগ্রহণ, আপনি যদি তখন বলতেন যে হ্যাঁ আমরা অংশগ্রহণ করব, আরো 15 দিন পিছিয়ে দেন, 2 সপ্তাহ পিছিয়ে দেন, তাহলে কিন্তু নির্বাচন কমিশনার বাধ্য হতো। সরকার যদি তখন না বৃদ্ধি করতে যদি বাধা দিত, তাহলে সরকার জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হতো। আমি এই কথাটি এই জন্য বলতে চাচ্ছি যে বিএনপি কিন্তু কি কারণের জন্য তারা করেনি সেটির জবাব বিএনপি হয়তো দিবে, কিন্তু একটি কারণ আমি বলতে পারি যে আজকে এই অংশগ্রহণ না করানোর জন্য বিএনপি নিজে কিন্তু মানে লস করেছে। 2, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। 3, দেশে এই নির্বাচনকে বানচাল করার নামে, রাজনৈতিক কর্মসূচির নামে যে দেশের ক্ষয়ক্ষতি করা হয়েছে সেটাকে দায়িত্ব গ্রহণ করবে। তাই আমি মনে করি যে আজকে বিরোধী দল হিসাবে এখন তো মানে আমি বলছি যে পার্লামেন্টারি বিরোধী দল হিসেবে তারা নেই, কিন্তু তারা প্রধান রাজনৈতিক দল যারা ক্ষমতার বাইরে আছেন। আমি মনে করি তারা যদি দেশের জনগণকে সাথে নিয়ে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে সরকারের, কারণ বিরোধী দলের মূল দায়িত্ব হলো সরকারের ব্যর্থতাগুলো বা সরকারের অপশাসনগুলো তুলে ধরা। আরেকটি প্রশ্ন আমি এখানে জিজ্ঞাসা করতে চাই, যে নির্বাচনের কথা এত বারবার আমরা বলি, 1991 থেকে আজ পর্যন্ত অনেকগুলো নির্বাচন হয়েছে, বিরোধী দলের ভূমিকাটা কি ছিল? পার্লামেন্টে একাধারে বিরোধী দল, শুধু এই গত বিরোধী দল না, এর আগেও যারা বিরোধী দল ছিলেন তারা কেউ সেই পার্লামেন্টে অংশগ্রহণ করেনি। প্রধান বিরোধী দলের নেতা হিসাবে 10 দিন মাত্র উপস্থিত ছিলেন তিনি এই 5 বছরে। তাহলে নির্বাচন আপনি চাচ্ছেন, নির্বাচিত করে দিয়ে আপনাকে কাউকে পাঠাচ্ছে সরকারি দলে, যারা মেজরিটি পাচ্ছে তারা সরকার গঠন করবে, কেউ যদি মেজরিটি না পায় তিনি বসবেন বিরোধী দলে। জনগণ তো কিন্তু তাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে দায়িত্ব পালন করার জন্য। সরকারে বসবেন যখন সরকারের সুশাসনের দায়িত্ব পালন করবেন, আর যখন বিরোধী দলে বসবেন তখন কিন্তু বিরোধী দলে আপনি জনগণের পক্ষ হয়ে বিরোধী দলের ভূমিকা পালন করবেন, যেখানে সরকারকে আপনি একটা চাপের মধ্যে রাখবেন এবং সরকারের বিরোধিতা করবেন, সরকারের অপকর্ম, সরকারের অপশাসন, সরকারের দুর্নীতি ইত্যাদি। আপনার তো বিরোধী দলে আমরা ছিলামই না।
তাহলে এই নির্বাচন দিয়ে কি হবে যে বিরোধী দলে আমি যদি সরকারে যাই তাহলে উইনার গেইনস এভরিথিং, আর বিরোধী দলে আসলে পরে আমি আমার কোনো দায়িত্বই পালন করব না, আমি পার্লামেন্টেও যাব না, পার্লামেন্টকে নিষ্ক্রিয় করে রাখবো। তাহলে সেই নির্বাচন যারা জয়লাভ করবে তাদের জন্য ভালো, কেউ না কেউ তো বিরোধী দলে আসতে হবে। সেই বিরোধী দল যদি তাদের ভূমিকা পালন না করেন তাহলে সেটা নিয়ে তো আমরা কেউ প্রশ্ন তুলছি না যে আমরা নির্বাচিত হওয়ার পরে আপনি পরাজিত হলে বিরোধী দলের ভূমিকা কি? আমরা এই কথাগুলো আজকে আমাদেরকে বলতে হবে যে নির্বাচন, অবশ্যই নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন কেউ জয়লাভ করতে পারেন, কেউ পরাজিত হতে পারেন। যে খেলাতে আমি জিততে পারবো না সেই খেলাটাকে আমি মানি না, আর জিততে পারলে সেই খেলাটা সবচেয়ে ভালো খেলা হয়েছে, এটা কিন্তু কোনো যুক্তি হতে পারে না। ছোট্ট একটু বিরতি যাই, ফিরে এসে আমরা শুনবো যে এই বিষয়গুলো আমাদের যে রাজনৈতিক সমঝোতার কথা বলি হয়তো এই বিষয়গুলো নিষ্পত্তি হওয়া দরকার। প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, ফিরে আসছে শিগগিরই। আপনারা দেখছেন প্রাণ প্রিয় নিউজ অ্যান্ড ভিউজ। অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় হয়ে যাচ্ছে সময় অসময় শ্রুতময়, বাংলালিংক 3G-তে টিভি দেখুন মোবাইলে। 3G অ্যাক্টিভেট করতে ডায়াল *5000#। নতুন কিছু করো বাংলালিংক। দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চচ্চর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবা ল প্রাণ সরিষার তেল, তেল গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চর্বি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরে চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। প্রাণ সরিষার তেল আরবের উষ্ণতায় শীতল আমেজ। সকালে কি দিয়ে যে নাস্তা হবে? আরে পেট ভরবে এমন কিছু, সময় কম, একদম ঝটপট নাস্তা। সেই যে তোমার ঝটপট নাস্তা, প্রাণ টোস্ট। দিস ইজ দ্য ইজিয়েস্ট সলিউশন। আমরাও পেয়ে গেছি আমাদের ইজিয়েস্ট সলিউশন। মামা, ইজি লাইফের ইজি সলিউশন। প্রাণ টোস্ট, ঝটপট নাস্তার প্রতিশ্রুতি। অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় হয়ে যাচ্ছে সময় অসময় শ্রুতময়। দুবাই না ছাই, দিনে গরম রাতে ঠান্ডা, হাত পা চচ্চর করে। নতুন তো আবহাওয়া হজম হইতে আছে না। ইবা ল প্রাণ সরিষার তেল, তেল গায়ে মেখে গোসল করবি, শরীর থাকবো ঠান্ডা, চর্বি করবো না। দেশে তৈরি প্রাণ সরিষার তেল আপনার শরীরে চটচটে ভাব দূর করে দেবে স্বস্তি। প্রাণ সরিষার তেল আরবের উষ্ণতায় শীতল আমেজ। সকালে কি দিয়ে যে নাস্তা হবে? আরে পেট ভরবে এমন কিছু, সময় কম, একদম ঝটপট নাস্তা। সেই যে তোমার ঝটপট নাস্তা, প্রাণ টোস্ট। দিস ইজ দ্য ইজিয়েস্ট সলিউশন। আমরাও পেয়ে গেছি আমাদের ইজিয়েস্ট সলিউশন। মামা, ইজি লাইফের ইজি সলিউশন। প্রাণ টোস্ট, ঝটপট নাস্তার প্রতিশ্রুতি। আপনারা দেখছেন প্রাণ প্রিয় নিউজ অ্যান্ড ভিউজ। প্রিয় দর্শক, আরো একবার স্বাগত প্রাণ ফটো নিউজ এর বিভিন্ন অনুষ্ঠানে। আমরা শুনছিলাম ডক্টর আসিফ নজরুল এবং সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর সংবাদ বিশ্লেষণ।
চলুন আমরা টক অফ দ্য ডে শুনে নিই, তারপর আলোচনায় ফিরি। Supporting the government. We have a relationship with Bangladesh. We have a long relationship with Bangladesh, and we have been involved in assisting its development for a long while. Clear. And we will be following events over the coming months, and hoping that there will be some improvement. Hoping that these questions of human rights abuses will be addressed, but hoping also that there will be a dialogue. The dialogue will resume, and then, but specifically, we have noticed this phenomenon, which it always seems to be that in violence, that the most vulnerable are attacked. So we have strongly. আসিফ ভাই, আপনি আমাকে ইউরোপিয়ান পরিস্থিতি নিয়ে আলোচনার আগে আমি ইকবাল ভাই অনেকক্ষণ বলেছেন, তাই আমি একটু বলি। দেখেন, ইকবাল ভাই যে কথাগুলো বলেছেন এগুলি সত্যি কথা, হ্যাঁ, কিন্তু এগুলি হচ্ছে কি মানে পুরা প্রেক্ষিতকে রিপ্রেজেন্ট করে না। আপনি যদি বিচ্ছিন্নভাবে যদি গত 1 বছর 2 বছর কথা আলোচনা করেন, ইকবাল ভাইয়ের কথাগুলো খুব যৌক্তিক লাগবে। কিন্তু আমি তো আপনার মনে হয় যে আমরা যে কোনো রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের মধ্যে ইতিহাস বোধটা আমরা রাখি, ইতিহাসের দিকে দেখি। আমি তো আওয়ামী লীগকে খুব বিশ্বাস করেছিলাম। আওয়ামী লীগ যখন বলেছিল 1996-এ বিএনপি যে ইলেকশন করছে এটা প্রহসনের নির্বাচন, কারণ আমরা অংশগ্রহণ করছি না। 1996-এ যখন আপনার একজন কে আসছিল বাইরের থেকে, এই মুহূর্তে নাম মনে পড়ছে না, একটা দুধ করা করার জন্য, রিজলভ করার জন্য, এবং তারানকর মতো একজন এসেছিলেন বিদেশি দূত, কমনওয়েলথের স্যার মিলিয়ান। তখন আওয়ামী লীগ খালেদা জিয়াকে ওই সর্বদলীয় সরকারের প্রধান হিসাবে মেনে নেয়নি। আওয়ামী লীগের যুক্তি ছিল সর্বদলীয় সরকার প্রধান যদি তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়াই অব্যাহত থাকেন তাহলে ওই নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। তাহলে আওয়ামী লীগের যে অবস্থাটা তখন ছিল, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, 3টা দলই বলেছে, এই অবস্থানটা যদি আমি বিশ্বাস করি তাহলে আমাকে বিএনপির অবস্থানে বিশ্বাস করতে হবে। বিএনপি কিন্তু বলেছে কেন ইলেকশনে অংশ নিচ্ছে না, একটা পয়েন্টই বলেছে যে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসাবে শেখ হাসিনা কন্টিনিউ করলে ওই ইলেকশন সুস্থ হবে না। এবং এটার একটা কারণ আছে, এই 96-এ আওয়ামী লীগ যে বিশ্বাস করে নাই খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলে সর্বদলীয় সরকারের ফেয়ার ইলেকশন হবে, একই অবিশ্বাস বিএনপি করেছে 2013-তে। এটা একটা কারণ আছে যৌক্তিক, এটাকে আপনি উড়িয়ে দিতে পারেন না। আমাদের সংবিধান অনুযায়ী সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, এবং যুগ্ম সচিব থেকে তার উঁচু পর্যায়ের কোনো কর্মকর্তাকে বদলি করতে হলে প্রধানমন্ত্রী দপ্তরের অনুমতি লাগে। থিওরিটিক্যালি যদি নির্বাচনকালীন সরকারের প্রধান হিসাবে কেউ যদি চায় যে আমি নির্বাচন ম্যানিপুলেট করবো, তার পক্ষে করা সম্ভব থিওরিটিক্যালি। এই কথাটা বিএনপি বারবার বলেছে। এখন ধরেন আমরা রিজলভটা করবো কিভাবে, এটা তো আজকের ক্রাইসিস না, এটা তো অনাদিকাল যাবত এই ক্রাইসিস চলতে থাকবে। তো ডায়ালগ যেটা হবে সেখানে এই জিনিসটা বলা দরকার, নির্বাচনকালীন সরকার যখন হবে তখন যদি প্রধানমন্ত্রী সরে যাওয়া যদি অসম্মানজনক মনে হয়, যেটা খালেদা জিয়ার আগে মনে হয়েছিল, এবার শেখ হাসিনার মনে হয়েছে, তাহলে আপনারা একটা সমাধান করেন, নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীকে এত অল পাওয়ারফুল রাখেন না, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে দেন, এটা সত্যিকার অর্থে একটা কালেকটিভ গভর্নমেন্ট করেন। আরো ভালো হয় যদি বাংলাদেশের মূল 2টা পলিটিক্যাল পার্টি মিলে বসে ওনারা যদি সোল সার্চিং করে বের করেন বাংলাদেশের সংবিধানে পার্লামেন্টারি সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার নামে যেটা আছে, এটা হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, এবং এখানে প্রধানমন্ত্রীর হাতে যে কোনো প্রধানমন্ত্রী, খালেদা জিয়া হোক, শেখ হাসিনা হোক, এত ক্ষমতা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে এক ব্যক্তির শাসন, প্রকৃত অর্থে এক ব্যক্তির শাসন। আপনি যদি ভারতের সংবিধানের তুলনা করেন, এটা বহুবার বলেছে এগুলি, ভারতের কোন পৃথিবীর কোন সংবিধানে সবাই আপনার মতো করে বলেন, কিন্তু আমি বলছি কথাটাকে সকলে বিরোধী দলেই বলে, কিন্তু আমরা সবসময় বলি। এবং ধরেন ইকবাল ভাই কিছুক্ষণ আগে বললো যে আমরা বিরোধী দলের ভূমিকার কথা বলি, ইকবাল ভাই মঞ্জু সাক্ষী, বহুবার আমরা বলেছি বিএনপি সংসদে অংশগ্রহণ করা উচিত, এবং অনেক বাজেভাবে বলেছি, কত স্টুপিড দল এমন কথাও বলেছি। সংসদে গেলে তো অন্তত টিভিতে চেহারাটা তো দেখানো যায়। আমি শুধু বিএনপির কথা বলছি, যে কোনো বিরোধী দল 91 থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো সংসদে যে কোনো সেখানে সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, আমরা বিরোধী দল দেখেছি যে সব বিরোধী দল যারাই বিরোধী দলে গিয়েছে, এক্স্যাক্টলি আমি ওটাই বলি, অংশগ্রহণ করেন। আরেকটা কথা কি, ধরেন ইকবাল ভাই খুব অনেস্টলি বলছেন, আমি বিশ্বাস করি যে ওনার ছেলে পরীক্ষা অংশগ্রহণ করলো না, আমার আপনার ছেলে করলো, তাহলে পরীক্ষা বাতিল নাকি। দেখেন অনেক উপমা উৎপেক্ষা দেওয়া যায়, তুলনা দেওয়া যায়। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কোন শিক্ষকের খাতা, কোন স্টুডেন্টের খাতা মূল্যায়ন করে কত নাম্বার দিব, এটা অ্যাবসলিউটলি আমার উপর, ঠিক আছে। এখন ধরেন অনার্সে যে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো কারণে আমি রেগে গেলাম, তাকে আমি 100-তে ধরেন 10 দিলাম।
আর আমার ধরেন দূর সম্পর্কে একটা আত্মীয় আছে, সে পড়ছে, তাকে আমি 199 দিলাম, আইন অনুযায়ী কিন্তু কারেক্ট। আবার ধরেন এক জায়গায় টেন্ডার জমা হচ্ছে, আমি সন্ত্রাসী, আমি আপনাকে আর ইকবাল ভাইকে থ্রেট করলাম যে টেন্ডার জমা দেন, আপনাকে আমি মেরে ফেলবো, আপনার ভয় জমা দিলেন না, আমি উনাকে টাকা দিলাম যে তুই একটা বেশি দামে টেন্ডার দে, আমি কম দামে টেন্ডার দিব, দিয়ে আমি টেন্ডারটা পেলাম, এটাও তো আইন অনুযায়ী কারেক্ট। কিন্তু ম্যানিপুলেশনটা কারেক্ট না। আক্ষরিক অর্থে আপনি টেন্ডার বাতিল করেন কেন? কেন আমরা বলি টেন্ডার বাতিল করা হোক? যে কারণে আমরা বলি টেন্ডার বাতিল করা হোক, সে কারণে আমরা বলেছি 1996 এর ইলেকশন আমরা গ্রহণ করতে পারি না, 88 ইলেকশনের রেজাল্ট আমরা গ্রহণ করতে পারি না। সেই একই কারণে আমরা বলছি যে 2013 এবং 2014 সালের যে ইলেকশন, এটা যদি আপনি একটা ক্রান্তিকালীন প্রভিশন হিসাবে দেখেন যে আমরা একটা সাংবিধানিক শুধুমাত্র ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা একটা মিনিংফুল নির্বাচন করবো অচিরেই, ওইভাবে যদি দেখেন তাহলে ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। আদারওয়াইজ এটা মেনে নেওয়ার কোনো কারণ নাই। উইলিয়াম হান্না সহ সকলে যে সমঝোতার কথা বলছেন, এই ক্ষেত্রে কি কেবলমাত্র নির্বাচন আরেকটি করার বিষয়, না যে বিষয়টা আপনি বললেন যে পরবর্তী নির্বাচনের পদ্ধতিটি এবং নির্বাচনের মাধ্যমে সরকার এবং বিরোধী দলের ভূমিকা কি হবে? দেখেন, আমি একটা এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়া দরকার। যখন প্রথমবার আওয়ামী লীগ এবার ক্ষমতা আসলো, আওয়ামী লীগ প্রথম 6 মাস এত অসাধারণ কিছু কাজ করেছে। এখন আপনি বলতে পারেন ওটা কি প্রশংসা করেছি? ইকবাল ভাই, আমি আপনাকে একটা বলি, ভয়েস অফ আমেরিকা আমার একটা ইন্টারভিউ নিয়েছিল সরকারের 1 বছর। এটা শুনলে যে কেউ বলবে আমি তো মহা আওয়ামী লীগের ছিলাম, কারণ আওয়ামী লীগ প্রথম 1 বছর ভালো কাজ করেছিল। প্রথমবারের মতো কিছু সংসদীয় কমিটির প্রধান হিসাবে বিরোধী দলের লোককে রেখেছিল, 1-2টা হলেও রেখেছিল, শুরু করেছিল। প্রথম 6 মাস আওয়ামী লীগের লিডাররা এত রেসপেক্টফুল ভাবে কথা বলতেন এবং বড় ধরনের দুর্নীতি সন্ত্রাস কিছুই হয় নাই আপনার। তো এখন আপনার আমরা বহু বছর যাবো যে ডিবেট গুলা করতাম, আপনি বিরোধী দলকে কিছু দেন, আপনি সংসদে বলেন, ম্যান্ডেটরি করে দেন যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি খুবই ইম্পর্টেন্ট কমিটি, তারপর হিসাব কমিটি খুবই ইম্পর্টেন্ট কমিটি, এই ধরনের কিছু কিছু কমিটি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিরোধী দল সংসদে গেলে না, আপনি যদি আপনাকে বলি কমিটিতে তো যায় মঞ্জু, আপনি এটা কমিটি দেখেন, আমরা সংসদ বলতে বুঝি শুধুমাত্র ফ্লোরটা, ফ্লোর মানে সংসদ না, সংসদে 2টা স্তম্ভ আছে, একটা কমিটি একটা ফ্লোর। কমিটিতে কিন্তু ইকবাল ভাই স্বীকার করবেন আওয়ামী লীগ বিএনপি 2 দলই বিরোধী দলে থাকা অবস্থায় গেছে এবং কমিটির ক্ষমতা আরো বেশি ইনেসেন্স। এবারেটাতে বিরোধী দল সেভাবে যায়নি, অর্জন করেছে। সেটা হয় কি, যখন আপনার কমিটিতে থাকেন, কমিটির একমাত্র কাজ হচ্ছে মন্ত্রণালয়ের কাজের জবাবদিহিতা করা। এখন আপনি থিওরিটিক্যালি চিন্তা করেন যে দেশে একটা আওয়ামী লীগের সরকার আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে কমিটি আছে, ওই কমিটির প্রধান হচ্ছেন MK আনোয়ার, মানে ওনার কাজ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর কি করতেন সেটা নজরদারি করা। তাহলে আপনার দেশের শাসনের চিত্রটা অন্যরকম হতো। তা আমি তো মনে করি যে ঠিক আছে, শুধু ইলেকশন নিয়ে না, আজকে 1990 সনে আওয়ামী লীগ বিএনপি এবং বাম দলগুলো মিলে 3 জোটের যে রূপরেখা করেছিল, এই রূপরেখা আওয়ামী লীগ আর বিএনপি বের করুক। গত 25 বছর আপনারা দেশ চালিয়েছেন আওয়ামী লীগ আর বিএনপি, আপনাদের প্রণীত রূপরেখা আপনারা কতটুকু মেনে চলেছেন? এই ডায়লগ শুরু করেন, নির্বাচনের ডায়লগ থাকুক, পাশাপাশি এই ডায়লগ থাকুক। আজকে আমরা একটা সময় আওয়ামী লীগকে গালি দিই, একটা সময় বিএনপিকে গালি দিই। আমি তো মনে করি আওয়ামী লীগ এবং বিএনপিকে জনগণ যেই সমর্থন দিয়েছে, জনগণ যেই ভালোবাসা দিয়েছে, সেটা অনুযায়ী 1990 সনের পর থেকে দেশকে তারা অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে এগিয়ে নিয়েছে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে, ইনস্টিটিউশন গড়ে তোলার ক্ষেত্রে, সুশাসন গড়ার ক্ষেত্রে তারা আমাদের এক্সপেকটেশন বহুলাংশে লঙ্ঘন করেছে। তাদের উচিত এই সোল সার্চিংটা করা। দেখেন, আমার একটা জিনিস মনে হয় যে আজকে আমাদের 2 নেত্রী, ওনার তো আসলে প্রবীণ হয়ে গেছেন, এখন ওনাদের বয়স 70 ছুঁয়েছে বা এরকম কাছাকাছি। তো একটা সময় তো ওনাদের ভাবা উচিত যে 1990 সনে আমরা বসে এটা প্রতিজ্ঞা করেছি, এর সাথে সরাই আমরা এটা করবো, ওইটাই খুঁজে বের করেন। আপনার তো মনে আছে, আপনি সাংবাদিক, যে বিটিভির স্বায়ত্ত শাসন দেওয়া হবে, এটা শেখ হাসিনা বেগম খালেদা জিয়া প্রতিজ্ঞা করেন নাই? এর সাথে গালাগালি করেন নাই যে সাহেব বিবির বাক্স বানিয়েছেন? আজকে বিটিভি দেখেন না আপনি, দেখলে বিটিভির তো মানে আলোচনারই দরকার নেই যে কোন জায়গায় নিয়ে গেছে আওয়ামী লীগ বিএনপি মিলে। আপনি সমস্ত ডায়লগ করেন। আজকে আপনার কি মনে হয় যে এই সমঝোতার কথা আমরা বলছি, এই ডায়লগ গুলা করার সুযোগ না, প্রত্যেকে কেবল আগামী নির্বাচন আমরা কিভাবে যাব এবং জিতবো এই নিয়ে? না, আগামী নির্বাচনের ম্যানিফেস্টোই করেন না ওইভাবে, প্রতিজ্ঞা করেন না ওইভাবে। দেখেন, আমি একটা ব্যাপার হোপফুল, আমি পার্সোনালি মনে করি 1990 সনের পর থেকে বাংলাদেশে যত মন্ত্রিসভা গঠিত হয়েছে, আমি পার্সোনালি মনে করি এই মন্ত্রিসভা সবচেয়ে অভিজ্ঞ। এখানে কতগুলো বর্তমানে যেটা, এটার লেজিটিমেসি আমি যতই কোয়েশ্চেন তুলি, আমরা ড্রিম করতাম এবং আমরা বহুবার বলেছি, দেখেন এই সারা খাতুনকে বাদ দেন, আপনার আবুল হোসেনকে বাদ দেন, দীপুমণিকে বাদ দেন, আপনার প্রোগ্রামে তো বহুদিন আলোচনা করেছি। তখন আমরা সরকারের মধ্যে থেকে ওই রিয়াকশনটা পাইনি, খালি বলা তো আমরা সমালোচনা করি। তা আমাদের সমালোচনা তো কারেক্ট হলো, যাদের সমালোচনা করা হচ্ছে একমাত্র মুহিত সাহেব ছাড়া প্রত্যেকটা মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে আমাদের সমালোচনা কারেক্ট ছিল।
আজকে যে মন্ত্রিসভা আছে এটা কত অভিজ্ঞ মন্ত্রিসভা, আমার দেখতেও ভালো লাগে যে তোফায়েল ভাই আছে এখানে, আমির হোসেন আমু আছেন, নাসিম সাহেব আছেন, ওবায়দুল কাদের আছেন, আসাদুজ্জামান নূর আছেন। ওনারা তো সেন্সিবল মানুষ, ওনারা তো মখালঙ্গির না বা দীপুমণি না, ওনাদের যোগসূত্র আছে বাংলাদেশের মানুষের সাথে কয়েক যুগ যাবত। তা আপনারা মিলে সরকারের ভিতর থেকে গুণগত পরিবর্তন আনেন। এই মন্ত্রী পরিষদ আগামী দিনে সংকট নিরসনের উদ্যোগ নিতে পারবে ইমিডিয়েটলি, খুব দ্রুত। আমরা তোফায়েল ভাইয়ের মুখে শুনতে চাই না যে আমরা 5 বছর জন্য ইলেকশন হয়েছে করছি, আমরা ওনাদের মুখে তোফায়েল আহমেদের সাথে যদি আমরা মোহাম্মদ হানিফ আর কামরুল সাহেবের কোনো কথাবার্তা পার্থক্য না পাই, তাহলে এত বছর আগে আমরা ভালোবাসলাম কেন, এত আস্থা দিলাম কেন? আমি আবার একটু বলতে চাই, আবার ওই অবৈধ যেটা 96-এও কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয়নি বা প্রহসনমূলক নির্বাচন হয়েছে। যদি অবৈধ বলেন তাহলে তো আজকে কেয়ারটেকারটাও অবৈধ। 1996 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকে বলা হয়েছে যারা নির্বাচনে অংশগ্রহণ করে সেটা প্রহসনমূলক বলেছে, সেটাকে বলেছে যে গ্রহণযোগ্য না কারণ সবাই অংশগ্রহণ করেনি, কিন্তু ইললেজিটিমেট না। সংবিধানের ধারাবাহিকতা না, সেটা হয়েছে তার যদি লেজিটিমেসি যদি সেই জাতীয় সংসদের না থাকে, তাহলে আজকে যেটা নিয়ে আমরা এত কথা বলছি, অর্থাৎ সেই পার্লামেন্টেই তো এই কেয়ারটেকারের বিলটি পাশ করা হয়েছিল। তাই বিলটি যদি পার্লামেন্টে যদি বা নির্বাচনটি যদি অবৈধ হয়, সেই পার্লামেন্টটি যদি অবৈধ হয়, তাহলে এই কেয়ারটেকার নিয়ে আলোচনা করতে। আমি বারবার যে কথাটা বলতে চাচ্ছি, মানে আপনি অবৈধ বলবেন না, আপনি বলতে পারেন যে এটি ইতিবাচক, যেটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। তিনি জয়লাভ করার পরেও বলেছেন যে এটা ইতিবাচক হতে পারত যদি আরো সবাই মিলে আমরা যদি অংশ করি। এবং তিনি কিন্তু আরেকটা জিনিস বলি, আমাদের এই আলোচনার কথাটা আজকে বলছি, আমি যদি একটু আপনাকে সামান্য একটু ধরিয়ে যে এই আলোচনার সুযোগটা তো প্রধানমন্ত্রী নিজেই করেছিলেন। ধরেন সেদিন, আজকে কিন্তু বিএনপি হরতালের প্রোগ্রাম উদ্যোগ করেছে, অবরোধের প্রোগ্রাম উদ্যোগ করেছে, সবই করেছে, ভালো, এটা জনগণকে স্বস্তি দিচ্ছে। এবং বিএনপি এই যে উদ্যোগ করেছে, বিএনপির কট্টর সমালোচকরাও কিন্তু বলছে এটা একটা ভালো, যে ভালো কাজ যেটা সবাই বলবে ভালো, আর খারাপকে খারাপই বলবে। সেদিন প্রধানমন্ত্রী কি বলেছিলেন যে আপনি প্রত্যাহার করে আসুন, আপনার কর্মসূচি প্রত্যাহার করে আসুন, আলোচনায় আসুন। এবং সেই আলোচনায় যাওয়ার পরে এসব যেটা আসিফ বলল, সব আলোচনা করা যেত যে হ্যাঁ আমি এই নির্বাচনকে বৈধ অবাধ করতে হবে, নিরপেক্ষ করতে হবে, প্রভাব মুক্ত করতে হবে, প্রয়োজনে এটা প্রয়োজনের জন্য প্রধানমন্ত্রীর কিছু কিছু ক্ষমতাও ছেড়ে দিতে হবে। সেদিন যদি প্রধানমন্ত্রী এই সব কথা যদি না মানতেন, তাহলে কিন্তু ওনারা এসে জনগণের সামনে বলতে পারতেন আমরা এই দাবিগুলো দিয়েছিলাম নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, অংশগ্রহণ করার জন্য আমরা এই দাবিগুলো দিয়েছিলাম। তাহলে সরকার কি প্রশ্ন করতো সেটা অন্য জিনিস, কিন্তু পাবলিকের পারসেপশনটা কি হতো? পাবলিকের পারসেপশনটা হতো যে এরা ভুল, সঠিক কাজ করেছে, ওরা সঠিক কাজটি করেনি। এবং প্রধানমন্ত্রী কিন্তু সেই সুযোগটা দিয়েছিলেন। আমি জানি না যে প্রধানমন্ত্রী যদি সেদিন যদি এই প্রশ্নগুলো যদি বিরোধী দল যদি চলে যেতেন, তাহলে কিভাবে তিনি এটাকে মোকাবেলা করতেন আমি জানি না। কিন্তু তিনি যে সুযোগটা দিয়েছিলেন, সেই সুযোগের সদ্ব্যবহার যদি হতো, এই নির্বাচন নিয়ে আজকে এই প্রশ্ন উঠতো না, এবং দেশের গণতন্ত্র নিয়েও আজকে আমরা অনেক বেশি সাহসী কথা বলতে পারতাম। এবং আমরা কিন্তু আজকেও আমি বলতে চাই, প্রধানমন্ত্রী নির্বাচনোত্তর যা তার প্রথম যে সংবাদ সম্মেলন, সেখানেও কিন্তু তিনি এই কথাটি বলেছেন। তিনি বলেছেন যে আমরা রাজনৈতিক প্রতিহিংসা চাই না। আপনি বলতে পারেন বলে যে এটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু তারপরে আপনি প্রমাণ করুন, কাজের দিয়ে আপনি যে দেখেন যে ওনার এই বক্তব্য সঠিক কি সঠিক না। আপনি বলেছেন আমাদের দরজা খোলা আছে, আপনারা, তিনি দুটো কথা বলেছেন, একটি হলো সহিংসতা বন্ধ করুন, আরেকটা হলো জঙ্গিবাদী সন্ত্রাসবাদী এই জামাতের সঙ্গ ত্যাগ করে আসুন, আলোচনায় আসুন। আজকে যদি বিএনপি যদি এই কাজটি করে তারা যদি আলোচনায় যেতে চায়, আর যদি সরকার যদি তাদেরকে আলোচনায় না বসতে দেয়, তাহলে সারা বিশ্ব দেখবে, দেশের মানুষ দেখবে যে ইকবাল ভাই মানে কি, মানে
বেগম খালেদা জিয়া কি শেখ হাসিনার সাথে আলোচনা করতে গেলে জামাতের লোককে নিয়ে যাবেন? না 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 না, এটা আমাদের সঙ্গ ছাড়া না, একটা জিনিসে কিন্তু আমাদেরকে ইয়ে করতে হবে, জোটটা ভেঙে দিতে হবে। না, জোট ভাঙার প্রশ্ন না। জামাত কিন্তু আইনের দৃষ্টিতে, আপনি আরেকটা বলেছেন যে জামাতকে কেন নিষিদ্ধ করা হয় না, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বলেছেন এটি আদালতে এটি বিচারের বিচারাধীন থাকা অবস্থায় সরকার ব্যবস্থা নিতে পারে না, এটা হয় না। এটা তো বড় বড় আইন বিশেষজ্ঞরা বলেছে। হ্যাঁ, আদালতে হাইকোর্টে এটা বিচারাধীন আছে। এই অবস্থায় সরকার যদি জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে, জামাত ওখানে রিট করবে। না না, সেটা কি এমন যে আমরা জামাত আমাদের জোটে নেই, আমরা আলোচনা করবো, বিষয়টি কি এরকম? না, যদি সরাসরি উত্তর না, সরাসরি উত্তরটা হলো জামাতকে জঙ্গিবাদী একটি সংগঠক হিসেবে বলা হয়েছে এবং তারা যে কাজগুলো করেছে সারা বিএনপিকে কি করতে হবে? বিএনপিকে জামাতের সঙ্গ যেটা বলা হয়েছে, আপনি আজকে জামাতকে রেখেছেন আপনার জোটের ভিতরে, জামাতের থেকে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে একটি কথাও বললেন না। আপনি পাকিস্তান যখন তাদের অবস্থান পরিষ্কার করলেন না। আমি মনে করি যে এই আলোচনার সুযোগগুলো আছে, এখনো আছে, তখনও ছিল, তখন করেননি বলে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনো যদি আমরা না করি তাহলে কিন্তু সামনের পথগুলো রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক দল হিসেবে, শুধু রাজনৈতিক দলের নয়, সরকারের, রাজনৈতিক দলের এবং দেশের মানুষ হিসেবে আমাদেরকে কিন্তু তার ফলশ্রুতি বহন করতে হবে। আমি মনে করি যে আওয়ামী লীগ যেটা চাচ্ছে সেটা হচ্ছে জামাতের সাথে মারামারি, এটা বিএনপি করুক, আওয়ামী লীগ করবে না। যেটা আওয়ামী লীগ সাকসেসফুল হয়েছিল বিএনপির প্রথম সরকার আমলে, রাস্তাঘাটে মারামারি করতো বিএনপি আর জামাত, আওয়ামী লীগ ওই অবস্থাটা চাচ্ছে। তো এটা একটা রাজনৈতিক দল কেন মেনে নিবে? আপনি জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেন। একটা কথা আপনাকে বলি, প্রধানমন্ত্রী যদি এতই সদিচ্ছা থাকে, সদিচ্ছা তো কোনো টেম্পোরারি ব্যাপার না। ইলেকশন হয়েছে, আপনি পরবর্তী ইলেকশনের জন্য গত 96 বিএনপি ইলেকশন করে 1.5 মাসের মাথায় ক্ষমতা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে একটা ফেয়ার ইলেকশন করেছে, যে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় 1.5 মাসের মাথায় ক্ষমতা ছাড়েনি। আমরা এখানে বাধ্য হয়েছে, যেহেতু বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, সরকারি দল হয়তো সেটা উঠতে গেছে, ফলে এখন হয়তো অবস্থান ভিন্ন হতে পারে। কিন্তু বিএনপি তো 96 ইলেকশন করতে পেরেছিল। এখন আপনি যদি ওই থিওরিটিক্যাল ডিবেটে আসেন, আওয়ামী লীগ তো সহিংসতার মাধ্যমেই বিএনপিকে বাধ্য করেছিল, তাহলে আপনি কি এখন বলবেন যে বিএনপিও তাহলে সহিংসতার মাধ্যমে বাধ্য করলে করুক, তাহলে ইলেকশন পাবে না? যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানাচ্ছে, আমরা আশা করি এমন আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান হবে যেমন আপনারা প্রত্যাশা করছেন। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমরাও সেই শুভ প্রত্যাশা থাকলো যে